আজকের রুদ্রছায়া কাব্য সন্ধ্যায় মাটির সুর ও সাংস্কৃতিক পরিষদ অনুষ্ঠিত। কবিতাটা কেমন আছে? ভালো, খুব সুন্দর। আপনি তো ভালো। আমার সামনে গুণীজন যারা আছেন, আমার প্রাণপ্রিয় কবি ও সাহিত্যিকগণ, আসসালামু আলাইকুম। আজ আমাদের সমাজ কলুষিত, ঘূর্ণিধরা। যখন যে সরকার আসছে শুধু শোষণ করে গেছে, শাসন করে গেছে, কিন্তু আমাদের বঞ্চিত করে গেছে। আজ আমরা প্রতিটি মানুষ ঋণের বোঝা নিয়ে বয়ে বেড়াচ্ছি। শুধু আমরা না, আমাদের নেক্সট জেনারেশন যারা আসতেছে তাদের ওপর আমরা এই ভারটা চাপাই দিয়ে যাচ্ছি। তো এটা শুদ্ধ করতে পারে একমাত্র কবি, সাহিত্যিক এবং গীতিকার যারা গান লেখেন। তো আমাদের পবিত্র দায়িত্বটা আল্লাহ তাআলা কিন্তু কাউকে দেন নাই, আপনাদের দিয়েছেন। সবাই কিন্তু কবিতা, গান, উপন্যাস সবাই লিখতে পারে না। তো যে মহান দায়িত্বটা আল্লাহ তাআলা হয়তো আপনাদের আমাদের দিয়েছেন, সেটা কাজে লাগাইতে হবে। হ্যাঁ, আপনি এটা যদি ব্যবসায় ইনভেস্ট করতেন, আপনি হয়তো কোটি কোটি টাকার মালিক হতেন, বা ঢাকা শহরে 2-4টা বিল্ডিং থাকতো, 10 তলা 20 তলা। কিন্তু সেই 10 তলা 20 তলার চেয়ে একজন কবির একটা কথাই যদি পরিমাপ করা যায়, ওজন করা যায়, তার একটা বাক্যের ওজন 1000 গুণ বেশি হবে ওই হাজার হাজার কোটি টাকার চেয়ে। এটা প্রমাণিত। আপনারা বারবার দেখেন, আজকে 100 বছর অ্যানালিসিস করে দেখেন কারা বেঁচে আছে, হু আর অনার্ড ইন দ্য সোসাইটি। সার্টেনলি সিঙ্গার, পোয়েট, রাইটার অ্যান্ড লিরিসিস্ট। তো আমরা সাময়িকভাবে দেখতেছি যে সে তো আমার বড় ছেলেটাই যে কবিতা লিখতে লিখতে পাগল হয়ে গেল, একটা চাকরি বাকরিও পাইল না। ছোট ছেলেটা ম্যাজিস্ট্রেট হয়ে সে একবারে এই চুরি করে আরম্ভ করলো যে ঘুষ খাইতে খাইতে সে টাকা টাকার জায়গা নেই, রুম ভর্তি টাকা। আমার কথা হলো, ভাই এই টাকা দিয়ে কি করবেন? এভরিওয়ান হ্যাভ টু গো আন্ডার সয়েল। যার জন্ম আছে তার মৃত্যু আছে। তো আপনি যদি একটা বই লিখে যাইতেন আর 1000 কোটি টাকা রেখে যেতেন, আপনার কোনটা বেশি কাজে লাগবে? আপনার নিজেই ভাবুন। Today you are writing something that will be the document for the next generation. তাহলে আপনার একটা লেখার উপর ভিত্তি করে ভবিষ্যতের একটা প্রজন্ম গড়ে উঠতে পারে, একটা সভ্য জাতি হিসেবে গড়ে উঠতে পারে বাঙালি জাতি। এখন বলতে পারেন আমরা কি এখনো অসভ্য? হ্যাঁ, সার্টেনলি। আপনি এয়ারপোর্টে যান, অনেক দেশে বাঙালি পাইলে তাকে আলাদা করে রাখে, আলাদা করে চেক করে দেয় সে কিছু চুরি করছে কিনা। তখন বাঙালি তারা কিভাবে বুঝতে পারতেছেন। তো আমাদের এই জায়গা থেকে বাইরে হয়ে আসতে হবে, এবং বাইরে হওয়া খুবই সহজ। যে কলমটা আপনার হাতে আছে, এই কলমটা যদি চালিয়ে যান আপনার গানে, কবিতায়, উপন্যাসে, গল্পে, তাহলে সমাজকে নিশ্চয়ই একদিন শুদ্ধতা আসবে। কোনো সরকার এটা পরিবর্তন করতে পারবে না, কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব পরিবর্তন করবে না, কোনো আমলা পরিবর্তন করতে পারবে না। কারণ বড় আরো অবস্থা খারাপ চলে যাবে। তো আপনারা যে মহান পেশায় আছেন, এটা অনেক বড়, বিয়ন্ড দ্য ইমাজিনেশন। সো আই হোপ ইউ উইল কন্টিনিউ ইউর নোবেল ওয়ার্ক। আজ মোমেন্ট হয়ে দেখলাম সুন্দর সুন্দর গান লিখেছেন, কিন্তু
দেহটা ক্ষয় করছেন, ঠিকভাবে হাঁটতে পারতেছেন না। আমাদের এমরুল সোহেল ভাই কবিতা লিখতে লিখতে চোখ মুখ ফুলে এসে অসুস্থ হয়ে পড়ছেন। আমাদের নিজামী ভাই শেষ পর্যন্ত কবিতা লিখতে লিখতে কোথায় হারাই গিয়ে মারাই গেলেন। তো যারা কবি সাহিত্যিক তাদের কপালে দুঃখ লেখা থাকে, এটা 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 বাহ্যিক ভাবে আসলে, কিন্তু তারা একটা হচ্ছে প্রেতাত্মা আর একটা হচ্ছে শুদ্ধ আত্মা। শুদ্ধ আত্মার লোকে হলো কবি সাহিত্যিকগণ। তো ঠিক আছে, নিজামী ভাই যদি আজ ওই 1000 কোটি টাকা 100টা বই না লেগে 1000 কোটি টাকা রাখি যাইতেন, তার কি মূল্যায়ন হইতো? অনেক তো হাজার হাজার কোটি টাকার লোক মারা যাচ্ছে, তার নাম কেউ নেয়? ওই মরে গেলে শেষ। বরং ওই টাকা নিয়ে ছেলে মেয়ে মারামারি কাটাকাটি, কে কত ভাগ পাবে, এটা নিয়ে তার ব্যস্ত। আমি আমার ছেলে মেয়েদের বলছি যে তোমরা ইঞ্জিনিয়ার হবে না, ম্যাজিস্ট্রেট হবে না, ডিসি হবে না, সচিব হবে না, পুলিশ হবে না। বাবা, আমরা তো শরীরে এগলে চাকরি হলো সবচেয়ে ভালো চাকরি, আর তুমি আমাদের এগলে নিষেধ করে দিচ্ছ, তাহলে আমরা হবোটা কি? বললাম যে এগলে ভালো চাকরি এই জন্য বলা হয় যে এখানে চুরি করার সুযোগ আছে, ঘুষ খাওয়ার সুযোগ আছে, এই জন্য বাংলাদেশে এগলেকে ভালো চাকরি বলা হয়। তো তুমি কি চোর হতে চাও? বলো। তুমি না, আমি জীবনে চোর হবো না। তাহলে তোমার ওই ম্যাজিস্ট্রেট হওয়ার, ডিসি হওয়ার, সচিব হওয়ার কোনো দরকার নেই। আর যদি ইঞ্জিনিয়ারিং পড়তে চাও, ইঞ্জিনিয়ার হয়ে বাংলাদেশে সরকারি চাকরি করতে পারবে না, তাহলে তোমার ঘুষ খাইতেই হবে। সুতরাং যদি ইঞ্জিনিয়ারিং পড়ো তাহলে বিদেশে চলে যাও, কারণ আমাদের এনভায়রনমেন্ট সো মাচ পলিউটেড, করাপশন দিয়ে ভর্তি। আপনি করাপ্টেড পারসন, আপনার কোটি কোটি টাকা আছে, গ্রামে যান, আপনাকে প্রতি ইঞ্চিতে সেলুট পাবেন। আর এমন সোহেল ভাই বা আমার মধ্যে ডক্টর জাহাঙ্গীর আলম রস্তম গেছে, ও কে যাচ্ছে ওটা, ও কবিতা লিখতে তো ব্রেনটাই শেষ করে দিচ্ছে। এটা আমাদের সোসাইটির একটা স্বপ্ন বলবো না, একটা দুঃস্বপ্ন। তারা আসলে মূল্যায়ন করতে পারে না যে টাকার দাম বেশি না মেধার দাম বেশি। আজ আপনার, আমি যেটাই বললাম যে টুডে ইউ আর রাইটিং সামথিং দ্যাট উইল বি ডকুমেন্টস ফর দ্য নেক্সট জেনারেশন। আপনার একটা লেখা যদি একটা ডকুমেন্ট হয়ে যায় নেক্সট জেনারেশনের কাছে, আপনি 1000 কোটি টাকা যে রাখে গেছে তার কি তারা নাম নেবে, নাম জানবে? কিন্তু আপনার নামটা তো স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সুতরাং আমরা আমাদের পেশাকে অবশ্যই ভালোবাসবো, যে তাই বলো। নিন্দুকেরা বলবে। আজকে আমি বিশ্বসেরা কবি নিয়ে বাংলাদেশের সমালোচনা হচ্ছে। আপনি ভাই বাংলাদেশে কয় কোটি লোক আর কতটুকু জায়গা? আমাদের গোটা বিশ্ব থেকে বেস্ট পোয়েট অফ দ্য ওয়ার্ল্ড, অনারেবল পোয়েট অফ দ্য ওয়ার্ল্ড, এভরিথিং কত আছে সবগুলো পাচ্ছি। এবং ইদানিং 2-3 বছর থেকে আমাকে আন্তর্জাতিক সেরা ব্যক্তিত্বের তালিকাও নাম আসতেছে। তো আমার বাংলাদেশের প্রেসিডেন্ট হলে গিয়ে আমার আন্তর্জাতিক সেরা ব্যক্তিত্বের নাম আসবে? তো আমেরিকা, রাশিয়ার প্রেসিডেন্টের নাম অনেক সময় আসে না। আর এরকম বিশ্ব থেকে ছাঁকাই করে বাসে 2-1 নাম আসে। আমার নাম হয়তো আসছে, আমি 2001 সাল থেকে 2005 সাল পর্যন্ত টানা 5 বারে সেরা কবি হয়েছে গোটা ওয়ার্ল্ডের মধ্যে। ডকুমেন্টস আমার সব ফেসবুকে দেওয়া আছে, আপনারা যে ঘাটের দেখেন কার কার নাম আসছে এবং কয়টা অর্গানাইজেশন স্বীকৃতি দিচ্ছে। অনেকে বলে আমার নাকি এটা বিশ্বসেরা কবি, আমার টাইটেল দেওয়া। টাইটেল কি কেউ নিজেরটা নিজে দিতে পারে? প্রতিটা আমার কবিতাগুলো কমেন্টসে জানলে তারা দেখেন গোটা বিশ্ব থেকে, রাশিয়া থেকে, ইংল্যান্ড থেকে, আমেরিকা থেকে, যারা হেভি ওয়েট পোয়েট অফ দ্য ওয়ার্ল্ড, তারাই যেখানে আমাকে সম্মান করে, অনার করে, অনারেবল পোয়েট ছাড়া কথা বলে না। সেখানে তো ভাই বাংলাদেশের আপনি আর কতটুকু মেধার অধিকারী হইলেন, বা আমি কতটুকু মেধার অধিকারী হইলাম? আমি হয়তো হয়েছি
মেধা হয়তো আল্লাহ তালা দিচ্ছিল বলে আজ তাদের সাথে কম্পিটিশন করে এগিয়ে গেছি। এবং তারা কোনো এক পর্যায়ে সারেন্ডার হইতে হয়েছে। মাইকেল মধুসূদনকে একটা ইংলিশে বই লিখতে গিয়ে তো হোসেনকে ফিরে আসছেন ওই ব্রিটিশদের ইয়েতে পড়ে। আর আমি ওই ব্রিটিশ আমেরিকানদের চ্যালেঞ্জ করে মোর দ্যান 30 বুকস ইংলিশে লিখেছি এবং যেগুলো ওয়ার্ল্ড ফেমাস বুক হিসেবে প্রতিষ্ঠিত। এবং শেষে তারা সেগুলা সাপোর্ট করতে বাধ্য হয়েছে। নো ওয়ে, অনেক তর্কাতর্কি হয়েছে, অনেক পোয়েট্রি ডেফিনেশন দিয়ে বহু হোয়াট ইজ বি প্রোজ পোয়েট্রি, হোয়াট ইজ ব্ল্যাঙ্ক ভার্স, ফ্রি ভার্স, ক্যান ব্ল্যাঙ্ক ভার্স অ্যান্ড ফ্রি ভার্স ক্যান বি দ্য পোয়েট্রি। আমি বলছি নো, নেভার, পোয়েট্রি ইজ পোয়েট্রি, prose poetry is different thing. It may be a hybrid poetry because it is a competition of prose and poetry. If you forget rhyme and rhythm in your writings, how it will be poetry? Then they are done. They cannot say something. Because আমি তাদের প্রমাণ করে দিয়েছি। রাইটার গ্রুপস একটা আছে আমেরিকান, একটা খুব বড় অর্গানাইজেশন বলতে পারে। তারা আমার প্রতিটা কবিতার একটা কমা ভুল হইলে সেটা ধরে বসে এবং সেটার উপর অ্যানালাইসিস করে, কিন্তু মোর অলরেডি ধরে গেছে। এখন আবার তাদের আমি বলছি যে তোমাদের পূর্ব যেগুলো তোমাদের এখনো বড় কবি শেক্সপিয়ার, শেলি, জন কিটস, মিল্টন, তারা তো সবাই all were writing poetry, maintaining rhyme and rhythm in their writings. But why you forget this? You want to destroy the poetry? In every culture, in every country, there is a two distinct part of literature. One is poetry and another is prose. Poetry with rhyme and rhythm. You must be maintained there. Okay, you want to be poet by writing prose poetry. Okay, no problem. You will be poet, but prose poetry will be another organ of literature, not poetry. Then several poets of the world, Russian and Middle East and South American poets, they support me hugely. তো এরপর ফিরে যাই হলো এখন বাংলায় কি হবে। আপনারা অনেকেই বলছিলেন যে আপনি তো বাংলায় কোনো অবদান রাখলেন না। আসলে আমি যে পোয়েট্রিগুলো লিখছি আমি কিসের কৃষ্টি কালচার তুলে ধরছি, বাংলারই কৃষ্টি কালচার তুলে ধরেছি আর প্রমাণ করে দিয়েছি যে বাংলার কৃষ্টি কালচার অত্যন্ত ঐতিহ্যপূর্ণ, যার জন্য আমার ডক্টর জাহাঙ্গীর আলম রুস্তম সম্ভব হয়েছে তোমাদের মাঝে স্থান করে নেওয়ার। তো আজকে যদি আমাকে অনেক দেশে থেকে ইনভাইটেশন পাই। হ্যাঁ, there was two parts. Another is verbal and another is in person, মানে যেটা দিয়ে। হ্যাঁ, দুটাই চয়েস থাকে। তো আমার তো যাওয়ার অত টাকা নেই এবং আমার অনেক দেশে দেখছি আমার জন্য স্পেশাল চার্টার রাখে আমাকে সংবর্ধনা দেওয়ার জন্য, যাইতে পারি না কারণ যাইতে অনেক টাকা লাগে। আর অনেক দেশের পোর্টরা তো অনেক ধনী, তাদের তো টাকা পয়সা হবে, এই এরকম একটা ইনভাইটেশন করলে তার সাথে সাথে দল মারে। আর তারপর অডিয়েন্স এবং আমার দর্শক এবং আমার কবি সাহিত্যের যে দাবি ছিল যে না আপনার বাংলায় কিছু লেখাই লাগবে। এখন কি করি, কি লিখবো? পোয়েট্রি লিখি তো কাজ হবে না, কাজ হবে দুইটা লিখছি। হ্যাঁ, কিন্তু অনেকে 100টা পোয়েট্রি বুক লিখে বসে আছে বাংলায়, তাহলে আমি কোন দিক দেবো? তারপর আমি আমাদের অত্যন্ত ট্যালেন্ট আমার প্রিয় একজন ছোট ভাই মাহিন সরোয়ার, তাকে বললাম যে মাহিন সরোয়ার ভাই এখন কি করা যেতে পারে? উনি বললেন যে শুনেন আপনি গান লেখেন। তো আলহামদুলিল্লাহ ওনার ভালো একটা পরামর্শ দিয়েছেন এবং গানে লিখতে গিয়ে অনেক বছর খাইছি। হ্যাঁ, ওখানে তো আমার মিটার মিলা লাগে, অন্তরা মিলা লাগে, স্থায়ী আবহ। হ্যাঁ,
এই যে কম্বিনেশনটা, এটার জন্য আমি দেশের যে কটা বড় সুরকার একবারে ওস্তাদ ঈশা খান থেকে আরম্ভ করে মিল্টন খন্দকার থেকে আরম্ভ করে যারা যারা আছে এবং সঙ্গীত কলেজে যারা ডক্টর করছে এর উপরে সবার সাথে বসছি যে আমি হাউ টু কাম খড়গপুর টু সং। They advised me honestly and I accepted this. এবং আপনারা জেনে খুশি হবেন যে আমার গুরুজন হয়তো কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর 3000 3500-এর মতো লিখে গেছেন সারা জীবন ধরে, আর আমি 1.5 বছরে আমি 3000-এর উপর বাংলা কবিতা গান লিখেছি এবং যেগুলোর মান অত্যন্ত ভালো, এবং তারাই কমেন্ট করেছে যে আপনি যখন গোটা বিশ্বকে জয় করছেন ইংলিশে কবিতা লেখে, বাংলায় আপনার একটা স্থান হয়ে যাবে, আপনি যা লিখেছেন এটাই যথেষ্ট। আপনাকে সুখবর দিলাম, আপনারাই চেয়েছিলেন যে আমি বাংলায় কিছু লিখে, আমি অলরেডি লিখে ফেলছি এবং আমার চেহারাও দেখতে পারতেছেন যে এমরুজ ভাইয়ের কথা বললাম, মোহন ভাইয়ের কথা বললাম, আসলে রাত জাগতে জাগতে আমি 3 থেকে 4 ঘন্টা ঘুমাই, আর বাকি সব এই 1.5 বছর আমি কোনো কাজে হাত দিইনি, শুধু গানেই লিখেছি, কবিতাও লিখতে যাইনি, কারণ একটা পরিষেবা পার হইতে না পারলে তো আর মানে একটা সেই পর্যায়ে যাওয়া যাবে না। I already accept by the grace of Allah and your blessing. তো আমার জন্য সবাই দোয়া রাখবেন, আমিও আপনার জন্য দোয়া রাখি, আমরা সবাই মিলে বাংলাদেশকে একটা ভালো পর্যায়ে নিয়ে যাই। সব যত করাপশন আছে আমরা আমাদের গানে, কবিতায়, উপন্যাস, সাহিত্যে, গল্পে লিখে আমরা সমাজকে শুদ্ধ করি, এটাই আপনাদের কাছে প্রত্যাশা। আসসালামু আলাইকুম।